খুবই কন্টেম্পোরারি একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন। ডলার এটাকে শুধুমাত্র একটি বৈদেশিক কারেন্সি হিসেবে দেখলে চলবে না, এটা অনেকটাই প্রোডাক্টের মতো কিন্তু সারা বিশ্বব্যাপী কেনাবেচা হয়। তো সুতরাং মুক্তবাজার অর্থনীতির যুগে যখন কোনো দ্রব্যের বা সামগ্রীর অথবা যে কোনো আইটেম এর যদি চাহিদার তুলনায় যোগান কম থাকে অথবা যোগানের তুলনায় চাহিদা কম থাকে, এক কথায় যদি আমরা বলতে পারি যে মার্কেটে যদি ভারসাম্যহীনতা তৈরি হয়, বলে সেই ক্ষেত্রে এর দামটা ওঠানামা করতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে বাস্তবতা আপনি তুলে ধরলেন, যে আজ থেকে ঠিক 4 বছর আগে ডলারের দাম যেখানে ছিল 84, 85 বা 86 টাকার ঘরে, আজকে এই 4 বছরের ব্যবধানে এটা 50% বা তার চেয়েও বেশি কিন্তু আসলে বেড়ে গেছে। এখন এই অর্থটা হচ্ছে যে 4 বছরে কি আসলে আমাদের অর্থনীতি খুব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে? এখানে কি আসলে আভ্যন্তরীণ যে চাহিদা সেটা কি আসলে খুব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে? বৈদেশিক পণ্য সামগ্রী এর যে সরবরাহ, এটা খুব বেশি মাত্রায় কিন্তু আসলে চাহিদা বৃদ্ধি পায়নি। এটা যদি আমরা ফান্ডামেন্টাল কমোডিটি যেগুলো আছে সেগুলোর কথা বলি, অথবা শিল্পজাত যে সামগ্রী আছে অথবা ক্যাপিটাল মেশিনারিজ আছে, এখানেও কিন্তু খুব বেশি আমরা চাহিদার যে উল্লম্ফন বা প্রবৃদ্ধি সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ বিগত 2 বা 2.5 বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্থনীতিতে বড় ধরনের একটা স্থবিরতা, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে 1.5 বা 2 বছর যেটা ছিল, সব মিলিয়ে দ্যাট মিনস 2024 সালের পট পরিবর্তনের কিছুদিন আগে থেকে বা পরে এই মুহূর্ত পর্যন্ত যেটা হয়েছে, সবাই হয়তো অপেক্ষায় ছিলেন যে নির্বাচিত সরকার আসবে, তখন হয়তো ব্যবসা বাণিজ্যের যে প্রসার এটা হয়তো বৃদ্ধি পেতে পারে। কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বভার গ্রহণ করে, সেই সময় কিন্তু আসলে ডলারের যে রিজার্ভ সেটা কিন্তু যথেষ্ট কম ছিল, 20 বিলিয়ন ডলারের নিচে ছিল, যেটা এই মুহূর্তে আপনি সঠিক পরিসংখ্যান বলেছেন, এটা 36 বা 37 বিলিয়ন ডলারের কাছে কিন্তু চলে গেছে, যেটা আমাদের সর্বোচ্চ যে একটা পর্যায়ে উঠেছিল 48 বিলিয়ন ডলার, বলে সেখান থেকে অল্প কিছু হয়তো কম। এখন তাহলে প্রশ্ন জাগতেই পারে যে আমাদের যে আমদানি যেটা হচ্ছে সেটাও আসলে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে যে রপ্তানি যেটা, এটাও তো আসলে স্টিডিলি আছে, এখানে যে খুব বেশি মাত্রায় কমে গেছে সেরকম না, খুব উল্লেখ করার মতো কিন্তু আমাদের রপ্তানি কমে নাই। তাহলে সুতরাং রপ্তানি যদি না কমে, তাহলে সেক্ষেত্রে ডলারের যে সরবরাহ সেটা আগের মতোই থাকার কথা, নাম্বার 1। নাম্বার 2, আমদানি যদি বৃদ্ধি না পায় তাহলে আমদানির যে খরচটা সেটা আসলে বাড়ার কথা না। 3 নম্বর যেটা, প্রবাসী ভাই বোনদের যে ইনকাম তথা রেমিটেন্স সেটাও কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 4, সেটা হচ্ছে আমরা বিদেশি যে দাতা গোষ্ঠী আছে তাদের কাছ থেকেও কিন্তু ঋণ সহযোগিতা সেগুলো কিন্তু আমরা পাচ্ছি সময়ে সময়ে। IMF থেকে ঋণের বিভিন্ন কিস্তি এগুলো ইস্যু হয়েছে এবং ভবিষ্যতে হয়তো আরও বেশ কিছু ঋণের কিস্তি সেগুলো হয়তো পাইপলাইনে আছে। সুতরাং সার্বিক যে বিবেচনা, সেখানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে আমাদের ডলারের যে চাহিদা এটা বৃদ্ধির খুব বেশি যৌক্তিক কোনো কারণ নেই, বরং চাহিদার তুলনায় যথেষ্ট যোগান থাকা সত্ত্বেও এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে অথবা বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যে পরিমাণ ডলার তারা সংকোচন করছেন, এখান থেকে পারচেস করে উঠিয়ে নিয়ে যাচ্ছেন ডলারটাকে শক্তিশালী করার জন্য, এর কোনো যৌক্তিক কারণ আছে বলে আমরা সত্যিকার অর্থে মনে করি না। এখানে সেখানে আমাদের প্রশ্ন, রেমিটেন্স বাড়ছে, রিজার্ভও ঘুরে দাঁড়িয়েছে। আমরা জানি সরবরাহ বাড়লে পণ্যের দাম কমে, কিন্তু ডলারের সরবরাহ বাড়ার পরেও দাম 122 টাকার আশেপাশে আটকে থাকার কারণ কি? এখানে এর সরাসরি কোনো আনসার নাই। যদি সিন্ডিকেট করে তারা তো আসলে বলে কয়ে করে না, সিন্ডিকেট যারা করে অথবা যারা এ ধরনের মার্কেট মেকানিজমের সাথে যুক্ত থাকে, দ্যাট মিনস তারা মার্কেটটাকে ডিস্টর্ট করতে চায়, এখানে মার্কেটটাকে ফেইলিউর হিসেবে দেখাতে চায়, তারা কিন্তু আসলে আমাদের চোখের আড়ালে এই কাজগুলো করে।